হ্যালো স্টুডেন্টস, বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। গত ভিডিওগুলোতে আমরা দুটি সরেখা মধ্যবর্তী কোণ সম্পর্কে জেনেছিলাম যে মধ্যবর্তী কোণ কীভাবে নির্ণয় করতে হয়। এই ভিডিওতে দুটি সরেখা পরস্পর ছেদি কিনা, অর্থাৎ সরেখা দুটি পরস্পরকে ছেদ করছে কিনা বা কোন জায়গায় করছে সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে জানবো। তো তোমরা অবশ্যই শেষ অবধি ভিডিওটি দেখবে এবং চ্যানেলকে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আগের ভিডিওগুলোতে আমরা দুটি সরেখার বিভিন্ন আকার অর্থাৎ প্যারামেট্রিক আকার, সিমেট্রিক আকার, তাদের মধ্যে আবার কার্তেশীয় রূপ, ভেক্টর রূপ সম্পর্কে জেনেছিলাম। তাছাড়া দুটি সরেখার মধ্যবর্তী কোণ কীভাবে নির্ণয় করতে হয়, যদি সরেখা দুটির দিক কোসাইন কিংবা দিক অনুপাত দেওয়া থাকে তাহলে কীভাবে কোণটা কীভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে আমরা দেখেছিলাম। আবার দুটি সরেখা পরস্পর কখন সমান্তরাল হয়, কখন আবার লম্ব হয়, তার কন্ডিশন কী, এগুলো সমস্ত কিছু আমরা আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা ত্রিমাত্রিক দেশে দুটি সরেখার কখন পরস্পর ছেদি হবে, অর্থাৎ সরেখা দুটি পরস্পরকে ছেদ করবে কি না সেটা আমরা কীভাবে বুঝবো, বা পরস্পর যদি ছেদি হয় তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্কই বা কী হবে সেই সম্পর্কে, বা সেটা আমরা কীভাবে বুঝবো এই ভিডিওতে আমরা সেই সম্পর্কে আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবে। তো এই অঙ্কগুলো করার জন্য কোনো আলাদা করে কনসেপ্টের দরকার নেই। যখন আমরা অঙ্কগুলো করব তখন তোমরা ধীরে ধীরে বুঝবে, দেখবে সমস্ত কিছু বুঝতে পারবে, অসুবিধা কিছু নেই, সোজা জিনিস। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো দেখো, বর্ণনামূলক প্রশ্নাবলী এক একটা দেখাও যে দুটি সরেখার সমীকরণ দেওয়া আছে এবং দুটি সরেখার সমীকরণ কার্তেশীয় আকার দেওয়া আছে। সরেখা দুটি পরস্পরকে ছেদ করে ও তাদের ছেদবিন্দু নির্ণয় করো। তাহলে এই দুটি সরেখা পরস্পরকে ছেদ করে সেটা তোমার প্রমাণ করতে হবে। তারপরে কোন জায়গা ছেদ করে মানে ছেদবিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে এই সরেখাটা লিখে নিই, x+1/3 y+3/5 z+5/7। ঠিক আছে, এটা সমান আমি মনে করলাম টি, যেখানে টি হলো বাস্তব প্যারামিটার। ঠিক আছে, বাস্তব প্যারামিটার। আচ্ছা, এখান থেকে x+1/3 সমান আমরা টি লিখতে পারি, আবার y+3/5 সমান টি লিখতে পারি, আবার z+5/7 সমানও টি লিখতে পারি। এখান থেকে তুমি এক্সের মান কী পাবে? 3t-1। বলো হ্যাঁ কি না? হ্যাঁ। এখান থেকে ওয়াইয়ের মান তুমি কত পাবে? 5t-3। এখান থেকে তুমি জেডের মান কী পাবে? 7t-5। ঠিক আছে, তাহলে তুমি এক্স, ওয়াই এবং জেডের মানগুলো পাচ্ছ। এরপরে আমি মনে করি এই সরলরেখাটি অর্থাৎ x+1/3 y+3/5 z+5/7 সরল রেখাটির উপরিস্থিত মানে উপরে অবস্থিত যে কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক হলো, এই এক্সের মানটা বসালে তুমি এক্সের স্থানাঙ্কটা পাবে, ওয়াইয়ের মানটা বসালে বিন্দুটির ওয়াইয়ের স্থানাঙ্ক পাবে, আবার জেডের মানটা বসালে বিন্দুটির জেডের স্থানাঙ্ক পাবে। যেহেতু টি হচ্ছে বাস্তব প্যারামিটার, তাহলে এই সরেখাটার উপর অবস্থিত একটি বিন্দু এরকম কিন্তু হতেই পারে। ঠিক আছে, এক্সের স্থানাঙ্ক, এটি ওয়াইয়ের স্থানাঙ্ক, এটি জেডের স্থানাঙ্ক। ঠিক আছে, একই রকমভাবে আমরা এই সরেখার ক্ষেত্রেও একটা উপর অবস্থান করছে এমন একটা যে কোনো বিন্দু বের করব। ঠিক আছে, তো চলো বের করা যাক। সরেখাটার সমীকরণ লিখে নিই, x-2 এর নিচে কিছু না মানে 1 আছে, আর y-4/3 z-6/5 এটা সমান মনে করলাম এস, যেখানে এসও হচ্ছে একটি বাস্তব প্যারামিটার, হলো বাস্তব প্যারামিটার। আচ্ছা, এখান থেকে x-2/1 সমান তুমি এস লিখতে পারো, আবার y-4/3 সমান এস লিখতে পারো, আবার z-6/5 সমান এস লিখতে পারো। আচ্ছা, এখান থেকে তুমি যদি এক্সের মান বের করো তাহলে এক্সের মান কী হবে? s+2, তাই তো। এখান থেকে তুমি ওয়াইয়ের মান যদি বের করো তাহলে হচ্ছে 3s+4। এখান থেকে তুমি যদি জেডের মান বের করো তাহলে হচ্ছে 5s+6। ঠিক আছে, এরপর আগের মতোই আমরা মনে করি এই সরেখাটি অর্থাৎ x-2/1 y-4/3 z-6/5 সরল রেখাটির উপরিস্থিত অর্থাৎ ওপরে অবস্থিত যে কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক হলো, বলো এক্সের মান বসাও, তাহলে এক্সের স্থানাঙ্ক পাবে অর্থাৎ s+2। ওয়াইয়ের মান বসালে তুমি ওয়াইয়ের স্থানাঙ্ক পাবে,
আবার জেডের মান বসালে তুমি জেডের স্থানাঙ্ক পাবে। ঠিক আছে, তাহলে মনে করলাম যে সরলরেখাটির উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু হলো এটি, যেখানে এস হচ্ছে একটি বাস্তব প্যারামিটার। ঠিক আছে, এখন সরল রেখা দুটি পরস্পরকে ছেদ করলে টি ও এস এর মান এমন হবে যাতে, ঠিক আছে, তাহলে কি লিখলাম যে সরলরেখা দুটি পরস্পরকে যদি ছেদ করে তাহলে টি আর এস এর মানগুলো এমন হবে যাতে প্রথম যে সরলরেখাটা দেওয়া ছিল না, এই সরলরেখাটা, সেই সরলরেখাটার যেটা এক্সের স্থানাঙ্ক এবং এই সরলরেখাটি যেটা এক্সের স্থানাঙ্ক সেটা সমান হবে ওয়াইয়ের স্থানাঙ্ক সমান হবে, আবার জেডের স্থানাঙ্ক সমান হবে। তো চলো সমান করা যাক। তাহলে এক্সের স্থানাঙ্ক সমান করলে পাচ্ছ তুমি 3t - 1, এর ক্ষেত্রে s + 2, এটা নাম দাও তুমি 1 নম্বর সমীকরণ। 5t - 3 ওয়াইয়ের স্থানাঙ্ক, তার সঙ্গে এর ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ 3s + 4, এটা আবার সমান হবে। আর এখানে জেডের স্থানাঙ্ক মানে 7t - 5, আর এখানে জেডের স্থানাঙ্ক 5s + 6, এটা সমান হবে, এটা নাম দাও 3 নম্বর সমীকরণ। এখন তোমাকে কী করতে হবে, 1 নম্বর 2 নম্বর সমীকরণকে সমাধান করতে হবে। সমাধান করে সেটা 3 নম্বরে মানটা বসাতে হবে, এস এবং টি এর মান। যদি স্যাটিসফাই করে তাহলে আমরা পরস্পর ছেদি বলতে পারি। ঠিক আছে, তো এখানে 1 নম্বর 2 নম্বরকে সমাধান করতে হবে নাকি। তাহলে 1 নম্বর সমীকরণকে আমরা গুণ করব 5 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে গুণ করব 3 দিয়ে, গুণ করে পাই। সমাধান করতে হবে তোমরা প্রত্যেকেই জানো। ঠিক আছে, তো চলো 1 নম্বর সমীকরণে 5 দিয়ে গুণ করলে তুমি 3 × 5 = 15টি পাবে, 5 × 1 = 5 হবে, 5s, 5 × 2 = 10। ঠিক আছে, 2 নম্বর সমীকরণ যদি 3 দিয়ে গুণ করো তাহলে হচ্ছে 3 × 5 = 15টি, 3 × 3 = 9, 3 × 3 = 9s, 3 × 4 = 12। এরপরে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে এটা মাইনাস প্লাস কেটে যাচ্ছে। এখানে তোমার -5 + 9 তাহলে 4 পড়ে থাকবে, এখানে 5s - 9s অর্থাৎ -4s থাকছে পড়ে, আর এখান থেকে তুমি -2 পড়ে থাকবে। তাহলে -4s কে এদিকে নিয়ে আসো, তাহলে 4 + 4s হয়ে যাচ্ছে, এদিকে -2 থাকছে, আবার 4s সমান কী হবে, -2 - 4, তাহলে 4s সমান আছে -6। তাহলে তুমি s সমান কত পাচ্ছ, -6/4, তাহলে 3 × 2 = 6, 2 × 2 = 4, তাহলে তুমি s এর মান পাচ্ছ -3/2। ঠিক আছে, এবার s এর মানটা তুমি 1 নম্বর সমীকরণে বসাও। s সমান -3/2 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা কী ছিল, 3t - 1 = s + 2, তাহলে এখানে তুমি 3t এই -1 ওদিকে চলে গেলে +1 হয়ে যাবে, মানে s + 3 হয়ে যাবে নাকি। তাহলে 3t সমান হচ্ছে s এর মানটা বসাও, তাহলে 3 - 3/2 হবে, তাই তো। তাহলে 3t সমান লসাগু করে 2 হবে, 3 × 2 = 6 -3, তাহলে থাকছে 3t সমান হচ্ছে 3/2। তাহলে এখান থেকে টি এর মান পাচ্ছ 3 × 2 = 60 = 3, তাহলে টি সমান হচ্ছে 3/6 মানে 1/2, তাহলে টি এর মান তুমি 1/2 পাচ্ছ। এরপরে এস ও টি এর মান তোমাকে 3 নম্বর সমীকরণ বসাতে হবে। 1 নম্বর 2 নম্বরকে সমাধান করে তুমি এস এবং টি এর মান পেলে, সেটা তোমাকে 3 নম্বরে বসাতে হবে। 3 নম্বর সমীকরণ যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলতে পারি সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করছে, আর যদি স্যাটিসফাই না করে তাহলে সরলরেখাগুলো পরস্পরকে ছেদ করবে না। ঠিক আছে, তো এস এবং টি এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণে বলো বাম পক্ষ কী ছিল, 3 নম্বর সমীকরণে বাম পক্ষ ছিল 7t - 5, তাহলে 7 × টি এর মান বসাও, টি এর মান হচ্ছে হাফ, তাহলে হাফ -5 অর্থাৎ 7/2 - 5, তাহলে এখান থেকে তোমরা লসাগু হচ্ছে 2, তাহলে 7 - 5 × 2 = 10 নাকি, তাহলে -3/2, তাই তো। আচ্ছা, এরপরে তুমি ডান পক্ষটা বের করো। ডান পক্ষ কী ছিল, 3 নম্বর সমীকরণে ডান পক্ষ ছিল তোমার 5s + 6, তাহলে 5 × s এর মান বসাও, s এর মান -3/2 পেয়েছো, তাহলে -3/2 + 6, তাহলে এটা হচ্ছে তোমার -3 × 5 = 15/2 + 6, তাহলে 2 হচ্ছে লসাগু, তাহলে -15
6 দুগুণে 12 মানে -3/2। দেখো বামপক্ষ ডানপক্ষ সমান চলে এসছে, মানে এস এবং টি এর মান তুমি যেগুলো পেলে সেটা 3 নম্বর সমীকরণকে স্যাটিসফাই করছে। তো চলো লিখে নিই, এস ও টি এর প্রাপ্ত মান 3 নম্বর সমীকরণকে সিদ্ধ করে। সুতরাং আমরা কি বলতে পারি, সরল রেখা দুটি পরস্পরকে পরস্পরকে ছেদ করে। যেহেতু 3 নম্বর সমীকরণকে স্যাটিসফাই করলো, ঠিক আছে, তাহলে সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করে। ঠিক আছে, এটা আমরা ক্লিয়ার বুঝতে পারছি। ঠিক আছে, তোমরা এইভাবে দেখাবে, যদি 1 নম্বর 2 নম্বরকে সমাধান করবে, সেখান থেকে এস টি এর মানটা যেটা পাবে সেটা তোমরা 3 নম্বর সমীকরণে বসাবে। সমীকরণকে যদি স্যাটিসফাই করে তাহলে তোমরা ক্লিয়ার বলতে পারবে যে সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করে। আর যদি না স্যাটিসফাই করতো তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারতে যে সরলরেখাগুলি পরস্পরকে ছেদই নয় বা পরস্পরকে ছেদ করবে না। ঠিক আছে, তা যেহেতু ছেদ করছে তাহলে চলো ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করি। হ্যাঁ, তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক হবে, আচ্ছা দেখো তুমি প্রথম যে সরলরেখাটা ছিল এবং দ্বিতীয় যে সরলরেখাটা ছিল, ওই সরলরেখার উপরে যে কোনো আমরা আরবিটারি দুটি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিয়েছিলাম। তাহলে যে কোনো দুটি বিন্দুর স্থানাঙ্ক তুমি যদি এস এবং টি এর মানটা বসিয়ে দাও তাহলে তুমি ছেদ বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাবে। তো চলো আমরা 1 নম্বর সমীকরণে আমরা যে বিন্দুর স্থানাঙ্কটা ধরেছিলাম, ঠিক আছে, সেটা লিখে নিই এবং সেখানে আমরা টি এর মানটা বসিয়ে দেবো। ঠিক আছে, তো চলো। তো দেখো 1 নম্বর সরলরেখাটির উপরে যে বিন্দুটি কল্পনা করেছিলাম বা ধরেছিলাম সেটি ছিল 70 - 1 5d - 3 70 - 5 3d - 1 5d - 3 70 - 5। ঠিক আছে, তো এখানে তুমি মানগুলো বসিয়ে দাও। দেখো 3 × টি এর মান কত পেয়েছিলে, টি এর মান 1/2 পেয়েছিলে, তাহলে 1/2 - 1 5 × 1/2 - 3 7 × 1/2 - 5। এটা ক্যালকুলেট করো একটু, এটা 3/2 - 1, এটা হচ্ছে 5/2 - 3, আবার এটা হচ্ছে 7/2 - 5। তাহলে এখান থেকে 2 লসাগু করো, তাহলে 3 - 2, এখান থেকে 2 লসাগু তাহলে 5 - 6, আর এখান থেকে 2 লসাগু তাহলে 7 - 10। তাহলে এখান থেকে পাচ্ছ 1/2, এখান থেকে -1/2, আর এখান থেকে -3/2। তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1/2 -1/2 -3/2। তাহলে এটি অ্যান্সার হবে। ঠিক আছে, তোমরা ধীরে ধীরে অঙ্কটা করবে, একটু লেন্দি হলো, বুঝতে পারবে, আশা করি কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 2। দেখাও যে দুটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে এবং দুটো কার্তেশীয় আকার দেওয়া আছে, সরলরেখা দুটি পরস্পর ছেদি নয়। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আমরা প্রথমে এই সরলরেখাটা লিখে নিই, x - 1/3 y + 1/2 z - 1/5। এটা সমান আমি টি ধরবো। ঠিক আছে, যেখানে টি হলো একটি বাস্তব প্যারামিটার। ঠিক আছে, এরপর আমি x - 1/3 সমান টি লিখতে পারি, আবার y + 1/2 = টি লিখতে পারি, আবার z - 1/5 = টি লিখতে পারি। এখান থেকে তুমি যদি z এর মানটা বের করো তাহলে কত হবে বলো, 5t + 1। এখান থেকে তুমি যদি y এর মান বের করো তাহলে কত হবে, 2t - 1। আবার এখান থেকে তুমি যদি x এর মান বের করো তাহলে x সমান হচ্ছে 3t + 1। ঠিক আছে, তাহলে x y z এর মানগুলো পেলাম। এবার আমরা মনে করি x - 1/3 y + 1/2 z - 1/5 সরল রেখাটির ওপরে অবস্থিত যে কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক হলো, দেখো x y z এর মানগুলো পেয়েছি, তাহলে স্থানাঙ্কগুলো কী হবে, x এর জায়গায় তুমি x এর স্থানাঙ্কটা পাবে 3t + 1, y এর মানটা বসালে তুমি y এর স্থানাঙ্কটা পাবে, আবার z এর যে ভ্যালুটা বের করেছো সেটা বসালে তুমি z এর স্থানাঙ্কটা পাবে। তার মনে করলাম এই সরলরেখার উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু হচ্ছে 3t + 1, 2t - 1, 5t + 1। টির মান যে কোনো হতে পারে কারণ টি হচ্ছে একটি বাস্তব প্যারামিটার। ঠিক আছে, আচ্ছা, এরপর একই রকমভাবে এই সমীকরণটা সমান কিছু একটা বাস্তব প্যারামিটার ধরে আমরা এই সরলরেখার উপর অবস্থিত একটি বিন্দু বের করব। তো চলো শুরু করা যাক। x + 2/4 = y - 1/3 = z + 1/-2। এটা সমান মনে করো s, যেখানে
যেখানে এস হলো বাস্তব প্যারামিটার, তাই তো, বাস্তব প্যারামিটার। এখান থেকে তুমি x + 2/4 = s লিখতে পারো, আবার y - 1/3 = s লিখতে পারো, আবার z + 1/-2 = s লিখতে পারো। এরপরে তুমি এখান থেকে যদি x এর মান বের করো তাহলে x সমান হবে 4s - 2। এখান থেকে তুমি যদি y এর মান বের করো তাহলে হবে 3s + 1। এখান থেকে তুমি যদি z এর মান বের করো তাহলে z সমান হচ্ছে -2s - 1। ঠিক আছে, এবার আবার মনে করি আগের মতোই, আবার মনে করি সরাখাটি হচ্ছে x + 2/4 = y - 1/3 = z + 1/-2। সরল রেখাটির উপরিস্থিত যে কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক হলো, বলো কত হবে? x এর স্থানাঙ্কটা বসাও, তাহলে 4s - 2, y এর মানটা বসালে তুমি y এর স্থানাঙ্ক পাবে, আবার z এর মানটা বসালে তুমি z এর স্থানাঙ্কটা পাবে। ঠিক আছে, তাহলে মনে করলাম যে এই সরাখার উপর অবস্থিত একটি বিন্দু হচ্ছে 4s - 2, 3s + 1 -2s - 1, যেখানে s হচ্ছে একটি বাস্তব প্যারামিটার। ঠিক আছে, এখন সরাখা ধরে পরস্পর যদি ছেদই হয়, ঠিক আছে, যে এখন সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করলে টি ও এস এর মান এমন পাওয়া যাবে যাতে, বলো, দুটি সরাখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে টি এস এর মানগুলো তুমি এমন পাবে যাতে কি হবে, এই সরাখাটির ভুজ এবং এই সরাখাটির ভুজ সমান হবে। মানে এই সরাখাটির এক্স এর স্থানাঙ্ক কত ছিল? 3t + 1, তাই না? তাহলে 3t + 1 সমান হবে এই সরলরেখাটির এক্স এর স্থানাঙ্ক কত? এই যে 4s - 2, তাহলে 4s - 2 এটাকে তুমি 1 নম্বর সমীকরণ নাম দাও। আবার এর ওয়াইয়ের স্থানাঙ্ক অর্থাৎ 2t - 1, এর ওয়াইয়ের স্থানাঙ্ক 3s + 1 সমান হবে, এটা 2 নম্বর নাম দাও। আর এর এক্স এর স্থানাঙ্ক 5t + 1 এবং এর জেড এর স্থানাঙ্ক -2s - 1, এটি সমান হবে। তাহলে এটি হচ্ছে তোমার 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন তোমাকে 1 নম্বর 2 নম্বর সমীকরণকে সমাধান করতে হবে। সমাধান করে এস এবং টি এর মানটা তুমি যা পাবে সেটা 3 নম্বর বসাতে হবে। যদি স্যাটিসফাই করে তাহলে পরস্পর ছেদি, আর যেহেতু এখানে পরস্পর ছেদি নয় দেখাতে হবে, তাহলে অবশ্যই 3 নম্বর সমীকরণ স্যাটিসফাই করবে না। তো চলো 1 নম্বর 2 নম্বরকে সমাধান করো। তাহলে 1 নম্বর সমীকরণকে আমি 2 দিয়ে গুণ করছি এবং 2 নম্বর সমীকরণকে আমি গুণ করছি 3 দিয়ে, গুণ করে পাই। তাহলে বলো 1 নম্বর সমীকরণ 2 দিয়ে গুণ করো তাহলে কত হচ্ছে? 60 + 2 + 8s - 2 × 4। আর 2 নম্বর সমীকরণ যদি 3 দিয়ে গুণ করো তাহলে পাচ্ছ 60 - 3 9s + 3। তাহলে এটাকে তুমি বিয়োগ করো, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে এটা কেটে যাচ্ছে। এখানে থাকছে পড়ে 5, এখানে থাকছে -s, আর এখানে থাকছে -7। তাহলে এসকে দিয়ে নিয়ে আসো, তাহলে এস থাকছে পড়ে, এদিকে -7, এদিকে চলে যাচ্ছে -5 নাকি। তাহলে এস সমান কত হচ্ছে? -12। ঠিক আছে, এস এর মান -12। এবার তুমি এস এর মানটা এস সমান -12, ঠিক আছে, 1 নম্বর সমীকরণে বসাও। 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা কী ছিল তোমার? 3t + 1 = 4s - 2। তাহলে এখানে 3t এই +1টা দিয়ে করে দাও, তাহলে কী হয়ে যাবে? -1, তাহলে 4s - 3 থাকছে। তাহলে 3t = 4 × s এর মান বসাও, -12 - 3 মানে কত হচ্ছে? 3t = -4 × 48 - 3, তাহলে 3t সমান -51,
তাহলে টি সমান হচ্ছে -51/3, 3 17 51 হয়, তাহলে তুমি টি এর মান কত পাচ্ছ? -17। তাহলে এস এবং টি এর মান তুমি -12 এবং -17 পাচ্ছ। এবার এই দুটি মান তোমাকে এই 3 নম্বরে বসাতে হবে। যদি স্যাটিসফাই করে তাহলে পরস্পরচ্ছেদী, যদি স্যাটিসফাই না করে তাহলে পরস্পরচ্ছেদী নয়। ঠিক আছে, তো চলো এস সমান -12 ও টি সমান -17। ঠিক আছে, 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। বলো 3 নম্বর সমীকরণের তোমার বামপক্ষ কী ছিল? 3 নম্বর সমীকরণের বামপক্ষ ছিল 5d + 1, তাহলে 5d + 1, তাহলে 5 × টি এর মান বসাও, -17 + 1, তাহলে 5 17 কত? 5 7 35, 5 হাতে 3, 5 1 5 3 8 85 নাকি? তাহলে -85 + 1 মানে থাকছে -84, তাই তো? আচ্ছা, এবার ডান পক্ষটা বের করো। ডান পক্ষ ছিল তোমার -2s - 1 নাকি? তাহলে -2 × এস এর মান বসাও, এস এর মান এই যে -12 - 1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 12 দুগুণে 24 - 1 অর্থাৎ 23 হচ্ছে। তাহলে দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ আসছে না, তাহলে লিখে দিই যে TOS এর মান 3 নম্বর সমীকরণকে সিদ্ধ করে না। অর্থাৎ কি বলতে পারি যে সরল রেখা দুটি পরস্পর ছেদী নয়। প্রমাণিত। ঠিক আছে, তাহলে প্রমাণ হয়ে গেল যে সরল রেখা দুটি পরস্পর ছেদী নয়, এটাই প্রমাণ করতে বলছিল। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3। দেখাও যে পি কিউ দুটি বিন্দু সংযোজক সরলরেখা এবং আর ও এস বিন্দু দুটি সংযোজক সরলরেখাকে ছেদ করে, অতঃপর ওই ছেদ বিন্দুর স্থানাঙ্ক তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে পি কিউ বিন্দুর সংযোজক যে রেখা এবং আর এস বিন্দু যে সংযোজক রেখা, এই দুটি সংযোজক রেখা বলছে পরস্পরকে ছেদ করে, তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক তোমাকে চাইছে। তো চলো শুরু করা যাক যে পি 3, 9, 4 ও কিউ -4, 4, 4 বিন্দু দুটির সংযোজক সরল রেখার সমীকরণ হবে। বলো সরলরেখার সমীকরণ কী হবে? আমি মনে করলাম এটা x1, এটা y1, এটা z1, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2, y2, z2। তাহলে দুটি বিন্দু যদি স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে সেই সরলরেখার সমীকরণ কী হয়? না x - x1 by x2 - x1, y - y1 by y2 - y1, আবার z - z1 by z2 - z1। তাহলে এখানে তুমি মানগুলো বসিয়ে দাও। x - x1, x1কে তুমি কত ধরেছিলে? 3 বাই x2 - x1, তাহলে -4 - 3, -4 - 3। এখানে y - y1, y - y1, y2 - y1, y1 মানটা তুমি বসাও, এই y1 মান 9 নাকি? এটা 9 বসিয়ে দাও। y2 - y1 তাহলে 4 - 9, 4 - 9। z - z1 তাহলে z1টা তুমি ধরেছো 4, আর নিচে z2 - z1 তাহলে 4 - 4 অর্থাৎ 0। তাহলে ফাইনালি পাচ্ছ x - 3 by -7, y - 9 by -5 equals to z - 4 by 0। তাহলে এটি হচ্ছে এই পি কিউ বিন্দুর সংযোজক সরলরেখার সমীকরণ। ঠিক আছে, তো একই রকমভাবে তোমরা এই আর এস বিন্দুর সংযোজক সরলরেখার সমীকরণটা বের করো। ঠিক আছে, তাহলে আর স্থানাঙ্ক 0 - 1 ও এস 4 5 1 বিন্দু দুটির সংযোজক সরল রেখার সমীকরণ হবে। বলো কি হবে? x - x1 by x2 - x1, y - y1 by y2 - y1, z - z1 by z2 - z1। এখানে তুমি মানগুলো বসিয়ে দাও। তাহলে x - x1 অর্থাৎ 0 বাই x2 - x1 মানে 4 - 0, তাহলে 4, y - y1 হচ্ছে -1, তাহলে এটা +1 হয়ে যাচ্ছে, y2 - y1 তাহলে 5 + 1 অর্থাৎ 6 হয়ে যাচ্ছে, z - z1 হচ্ছে তোমার -1, তাহলে এটা +1 হয়ে যাচ্ছে, z2 - z1 তাহলে 1, এটা হয়ে যাচ্ছে 2 নাকি?
1 - 1 তাহলে 2 হয়ে যাচ্ছে। তাহলে ফাইনালি পাচ্ছ তুমি এক্স হয়ে গেছে। তাহলে এটি হচ্ছে তোমার আর এস বিন্দু সংযোজ সরেখার সমীকরণ। এখন আমরা পি কিউ সংযোজ সরেখার যে সমীকরণটি পেয়েছি, ঠিক আছে, সেই সমীকরণটি কত হচ্ছে x - 3 / -7 y - 9 / -5 z - 4/0। এটি পি কিউ সংযোজ সরেখাংশের সমীকরণটা আমরা পেয়েছি। এখন এটা সমান আমরা টি মনে করলাম, যেখানে টি হলো বাস্তব প্যারামিটার। টি হলো বাস্তব প্যারামিটার, ঠিক আছে। এখান থেকে তুমি x - 3 / -7 সমান টি বলতে পারো, আবার y - 9 / -5 সমান টি বলতে পারো, আবার z - 4/0 সমান টি বলতে পারো। তাহলে এখান থেকে তুমি x এর মান কত পাচ্ছ? x এর মান তুমি পাবে 3 + 70, 3 - 70, 3 - 70, এটা -70 + 3, হ্যাঁ। আর এখান থেকে তুমি y এর মান পাবে 9 - 5t, আর এখান থেকে তুমি z এর মান পাবে 0t + 4, ঠিক আছে। তাহলে মনে করি আগের মতোই, আগের অঙ্কটা যেভাবে করলাম সেভাবেই করা হচ্ছে। মনে করি যে এটা আমরা পিকিউ সরেখাংশ, তো এই জন্য লিখছি পিকিউ সরল রেখার উপরিস্থিত যে কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক হলো কত? এক্স এর মান বসালে তুমি এক্স এর স্থানাঙ্কটা পাবে, ওয়াই এর মান বসালে বিন্দুটি তুমি ওয়াই এর স্থানাঙ্ক পাবে, আবার জেড এর মান বসালে তুমি বিন্দুটি জেড এর স্থানাঙ্কটি পাবে। তাহলে মনে করলাম পিকিউ সরেখার উপস্থিত যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক 3 - 70, 9 - 5t এবং 4, ঠিক আছে। একই রকমভাবে আমরা আর এস, ঠিক আছে, যে সরেখাটি সেটি এবার লিখে নেব, মানে x - 0/4 y + 1/6 z + 1/2, ঠিক আছে। তাহলে এটা সমান আমি এস ধরলাম, যেখানে ওই আগের মতোই এসও হচ্ছে একটি বাস্তব প্যারামিটার, হলো বাস্তব প্যারামিটার, ঠিক আছে। এখান থেকে x - 0/4 সমান তুমি এস করতে পারো, y + 1/6 সমান এস লিখতে পারো, আবার z + 1/2 সমান এস লিখতে পারো। এখান থেকে তুমি x সমান কত পাচ্ছ? 4s। এখান থেকে তুমি y সমান কত পাচ্ছ? 6s - 1। এখান থেকে তুমি z সমান পাচ্ছ 2s - 1, ঠিক আছে। এরপরে আবার মনে করি আর এস সরল রেখার অপরিস্থিত যে কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো? x এর মানটা বসো, তাহলে 4s x এর স্থানাঙ্ক পাবে, y এর মানটা বসালে তুমি বিন্দুটির y এর স্থানাঙ্ক পাবে, z এর মানটি বসালে বিন্দুটি তুমি z এর স্থানাঙ্ক পাবে, যেখানে s হচ্ছে একটি বাস্তব প্যারামিটার, ঠিক আছে। এখন টি এস এর মানটা এমন হবে যদি সরেখা দুটি পরস্পর ছেদ করে, যে এই সরেখাটি মানে পিকিউ সরেখাটির x এর স্থানাঙ্ক এবং আর এর সরেখাটি x এর স্থানাঙ্ক, y এর স্থানাঙ্ক এবং z এর স্থানাঙ্ক সমান হবে। তো চলো লিখে নিই যে এখন পিকিউ ও আর এস সরল রেখা দুটি পরস্পরকে ছেদ করলে টি ও এস এর মান এমন হবে যাতে এক্স এর স্থানাঙ্ক এবং এক্স এর স্থানাঙ্ক সমান হবে। দেখো পিকিউ সরেখার এক্স এর স্থানাঙ্ক অর্থাৎ 3 - 70 এবং আর এস সরেখার এক্স এর স্থানাঙ্ক মানে 4s, এটার সাথে সমান হবে। এটা নাম দাও 1 নম্বর সমীকরণ। পিকিউর ক্ষেত্রে তুমি দেখো ওয়াই এর স্থানাঙ্ক কত ছিল? 9 - 5t। আবার আর এর সরেখার উপর একটি বিন্দু, তার ওয়াই এর স্থানাঙ্ক ছিল 6s - 1, সেটি সমান হবে, এটা 2 নম্বর। এখানে জেড এর স্থানাঙ্ক ছিল 4, এখানে জেড এর স্থানাঙ্ক হচ্ছে 2s - 1, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 3 নম্বর সমীকরণ।
এরপরে আমরা 1 নম্বর 2 নম্বর সমীকরণকে সমাধান করে সেখান থেকে এস এবং টি এর মানটা বের করব এবং সেটা 3 নম্বর সমীকরণে বসাবো। যদি 3 নম্বর সমীকরণটা স্যাটিসফাই করে তাহলে সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করেছে। তারপরে আমরা ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব। তো চলো 1 নম্বর 2 নম্বরকে সমাধান করা যাক। তো দেখো এই 1 নম্বর 2 নম্বর সমীকরণকে আমরা সমাধান করব। তো 1 নম্বর সমীকরণকে আমরা গুণ করব 5 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে আমরা গুণ করব 7 দিয়ে করে পাই। তাহলে চলো গুণটা করা যাক। তাহলে 1 নম্বর সমীকরণ যদি 5 দিয়ে গুণ করে তাহলে 3 5 15 মাইনাস 5 দিয়ে গুণ করলে 5 7 35, 35টি এটা 4 5 20s। এবার 2 নম্বর সমীকরণ যদি 7 দিয়ে গুণ করো তাহলে 7 নাম 63, 7 5 35টি আর এখানে হচ্ছে তোমার 7 6 7 42s মাইনাস 7 1 7। ঠিক আছে, এখানে তুমি 0 রাখতে পারো। এরপরে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। ঠিক আছে, তাহলে এটা কেটে যাচ্ছে। এখানে পড়ে থাকছে তোমার এটা -48, এদিকে থাকছে -22s, এদিকে 7 থাকছে। তাহলে এটাকে -22sটাকে এদিকে নিয়ে আসো, তাহলে +22s, আর এদিকে থাকছে 7, এদিকে -48 +48 হয়ে গেল। তাহলে 22s সমান কত হচ্ছে 8 7 15 5 7 1 আর 4 1 5 55 নাকি? তাহলে তুমি s সমান কত পাচ্ছ 55/22, 5 গ্রাম 55, 11 দুগুণে 22, তাহলে s সমান তুমি পাচ্ছ 5/2। চলো s সমান 5/2 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, এখান থেকে তুমি টি এর মানটা বের করো। 1 নম্বর সমীকরণ ছিল 3 - 7t = 4s, তাহলে 3 - 7t এ 4s, এর পরিবর্তে তুমি বসাও 5/2, তাহলে থাকছে 3 - 7t সমান আছে 4 5 20, 2 দুগুণে 4 কেটে দাও, তাহলে 5 দুগুণে 10 হচ্ছে নাকি 10, তাহলে -7t সমান আছে 10 - 3, তাহলে -7t সমান আছে 7, 7 7 কেটে দাও, তাহলে t সমান -1, তাহলে টি এর মান তুমি -1 পাচ্ছ। চলো এবার এস এবং টি এর মানটা তুমি 3 নম্বর সমীকরণে বসাও, তাহলে এস ও টি এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। যদি 3 নম্বর সমীকরণকে স্যাটিসফাই করে তাহলে পরস্পরকে ছেদ করছে, এটা আমরা ক্লিয়ার বুঝতে পারবো। তো চলো 3 নম্বর সমীকরণটা কী ছিল তার আমরা বাম পক্ষটা লিখে নিই। ঠিক আছে, 3 নম্বর সমীকরণে বাম পক্ষ তোমার ছিল 4, তাহলে এটা তো ক্যালকুলেট করার দরকার নেই, 4 আছে। আচ্ছা ডান পক্ষটা এবার ক্যালকুলেট করো। ডান পক্ষ তোমার ছিল 2s - 1, তাহলে এখানে তুমি এস এর মানটা বসাও, এস এর মান পেয়েছো 5/2 -1, তাহলে হচ্ছে 2 দিয়ে কেটে দাও, তাহলে 5 - 1 সমান হচ্ছে 4। তাহলে দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। তাহলে টি এবং এস এর মানটা যে মানগুলো তুমি পেলে তার 3 নম্বর সমীকরণ স্যাটিসফাই করছে। এটা লিখে নিই, এস ও টি এর প্রাপ্ত মান, এস ও টি এর প্রাপ্ত মান 3 নম্বর সমীকরণকে স্যাটিসফাই করে, 3 নম্বর সমীকরণকে সিদ্ধ করে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি যে সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করে। এবার ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, অর্থাৎ সরল রেখা দুটি পরস্পরকে ছেদ করে। ঠিক আছে, অতএব ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে ঠিক আছে, ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে যে কোনো আমরা পি কিউ এবং আর এস এর উপর যে কোনো আরবিটারি দুটি বিন্দুর স্থানাঙ্ক কল্পনা করেছিলাম, সেই বিন্দুগুলো তুমি টি এবং এস এর মানটা বসাও, তাহলে তুমি ছেদবিন্দুর স্থানাঙ্কটা পাবে। তো পি কিউ সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু আমরা ধরেছিলাম 3 - 7t, 9 - 5t এবং 4, তাহলে এখানে তুমি টি এর মানটা বসাও, তাহলে 3 - 7 ইন্টু টি এর মানটা বসাও, টি এর মান তুমি -1 পেয়েছো, তাহলে -1 বসাও, কমা 9 - 5 ইন্টু -1, এটা তো 4 দেওয়াই আছে, তাহলে 3, এটা মাইনাসে প্লাস হয়েছে নাকি 7 1 7, আর এটা আছে 9, এটা মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 5 1 5, এটা 4, তাহলে 10 9 5 14, 4, তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে 10, 14, 4, তাহলে এটি অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো কোয়েশ্চেন নম্বর 4। এখানে দুটি সরলরেখার সমীকরণ ভেক্টর আকার দেওয়া আছে, সেই সরলরেখা দুটি পরস্পর ছেদি কিনা নির্ণয় করতে হবে এবং তারা যদি ছেদ করে তাহলে ছেদ বিন্দুটি নির্ণয় করতে হবে, অর্থাৎ ছেদ বিন্দুর অবস্থান ভেক্টরটা তোমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো তার জন্য সবার প্রথমে এই দুটি সরলরেখার ওপর অবস্থিত যে কোনো আমরা বিন্দু দুটি
ধরবো, তাদের অবস্থান ভেক্টরগুলো ধরবো, বিন্দু ধরবো না, তাদের অবস্থান ভেক্টরগুলো ধরবো। তো চলো শুরু করা যাক। প্রদত্ত সরল রেখা দুটির উপরিস্থিত অর্থাৎ উপরে অবস্থিত যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে, তাহলে কী লিখলাম, যে মনে করি যে দুটি সরেখার উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দু এবং তাদের অবস্থান ভেক্টর হচ্ছে কত বলো, এই বিন্দুর ওপর, এই সরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর কী হবে, এটিই হবে। ঠিক আছে, ওই সরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর কিন্তু এটাই হবে, অর্থাৎ 2i ক্যাফ প্লাস 3j ক্যাফ প্লাস k ক্যাফ প্লাস t ইন্টু 5j ক্যাফ মাইনাস 4k ক্যাফ। এবং এই সরেখার উপর অবস্থিত যে কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টর কী হবে না, ওটাই 6j ক্যাফ মাইনাস k ক্যাফ প্লাস s ইন্টু i ক্যাফ মাইনাস 3j ক্যাফ প্লাস k ক্যাফ। ঠিক আছে, তাহলে বিন্দুগুলোর অবস্থান ভেক্টর লেখা হলো। ঠিক আছে, এখন লিখো যে প্রদত্ত সরল রেখা দুটি যদি পরস্পরকে ছেদ করে তাহলে TOS এর মান এমন পাওয়া যাবে যাতে বলো কি হবে, যাতে এই দুটি বিন্দুর অবস্থান ভেক্টর সমান হবে, অর্থাৎ 2i ক্যাফ প্লাস 3j ক্যাফ প্লাস k ক্যাফ প্লাস t ইন্টু 5j ক্যাফ মাইনাস 4k ক্যাফ সমান হবে এটা, অর্থাৎ 6j ক্যাফ মাইনাস k ক্যাফ প্লাস s ইন্টু i ক্যাফ মাইনাস 3j ক্যাফ প্লাস k ক্যাফ। ঠিক আছে, এখন এই সমীকরণটিকে তুমি যদি সাজাও তাহলে তুমি কী পাচ্ছ, 2i ক্যাফ, এখানে এটা হয়ে যাবে তোমার 3 প্লাস 5d j ক্যাফ, আর এটা হয়ে যাবে তোমার k ক্যাফ মানে 1 মাইনাস 4t k ক্যাফ। ঠিক আছে, এটাকে তুমি যদি সাজাও তাহলে এখান থেকে পাচ্ছ তুমি si ক্যাফ, আর এটা হয়ে যাচ্ছে তোমার 6 মাইনাস 3s j ক্যাফ, আর এটা হয়ে যাচ্ছে মাইনাস 1 প্লাস s k ক্যাফ। ঠিক আছে, এরপরে যদি উভয় পক্ষের i ক্যাফ j ক্যাফ এবং k ক্যাফ এদের সহগগুলো সমান করলে তুমি 3টে সমীকরণ পাবে। তো একটু লিখে নিই যে উভয় পক্ষ থেকে i ক্যাফ j ক্যাফ ও k ক্যাফ এর সহগগুলি সমান করে পাই। সমান করলে দেখো এখানে i ক্যাফ আর i ক্যাফ যদি সমান করো তাহলে 2 সমান s পাচ্ছ, এটা তুমি নাম দাও 1 নম্বর সমীকরণ। এখান থেকে তুমি 3 প্লাস 5d সমান পাচ্ছ 6 মাইনাস 3s, এটা নাম 2 নম্বর দাও। আবার এখান থেকে তুমি পাচ্ছ, এটা মাইনাস হবে না তো, এটা প্লাস হবে, হ্যাঁ, তাহলে 1 মাইনাস 4t সমান k ক্যাফের সহগ এদিকে আছে s মাইনাস 1, তাহলে এটা নাম দাও 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে এখন তোমরা এই 2 নম্বর 3 নম্বর সমীকরণকে সমাধান করো, সেখান থেকে এস এবং টি এর মানটা বের করতে হবে, বের করে সেটা দেখতে হবে 1 নম্বর সমীকরণকে স্যাটিসফাই করছে কিনা, কিংবা 1 নম্বর 2 নম্বরকে সমাধান করে তোমাকে সেখান থেকে এস এবং টি এর মানটা বের করতে হবে, সেটা 3 নম্বর সমীকরণকে স্যাটিসফাই করছে কিনা দেখতে হবে। যদি স্যাটিসফাই করে তাহলে সরেখা দুটি পরস্পর ছেদি হবে, যদি স্যাটিসফাই না করে তাহলে পরস্পর ছেদি নয়। তো চলো, আমি 1 নম্বরে তো এস এর মান আমি 2 পাচ্ছি, তাহলে এই এস এর মানটা আমি 2 নম্বর সমীকরণে বসাবো। ঠিক আছে, তাহলে এস সমান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণটা তোমার আছে 3 প্লাস 5d ইকুয়ালস টু 6 মাইনাস 3s, তাহলে এখানে এস এর মানটা 2 বসাও, তাহলে 3 প্লাস 5d s, 3 ইন্টু এস এর মান কত, এস এর মান হচ্ছে 2, তাহলে এস এর মান 2 বসাও,
তাহলে 3 + 5d, এটা 6 - 6 অর্থাৎ 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে তুমি 5d সমান পাচ্ছ -3। তাহলে এখান থেকে t সমান আছে -3/5। তাহলে s এবং t এর মান পেলে, এবং s এর t এর মানটা তোমাকে এবার 3 নম্বর সমীকরণে বসাতে হবে। যদি স্যাটিসফাই করে তাহলে পরস্পর ছেদি হবে, আদারওয়াইজ ছেদি হবে না। তো চলো, s ও t এর প্রাপ্ত মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণে বামপক্ষ কী ছিল বলো? 3 নম্বর সমীকরণে বামপক্ষ হচ্ছে 1 - 4t। তাহলে এখানে t এর মানটা তুমি বসাও, 1 - 4 ইন্টু t এর মান তুমি পেলে -3/5। তাহলে -3/5 বসালে তুমি 1 মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 3 × 4 = 12/5 নাকি? তাহলে এটা লসাগু হচ্ছে 5। তাহলে 5 + 12 মানে হচ্ছে 17/5। ঠিক আছে, এরকমভাবে তুমি 3 নম্বর সমীকরণের ডান পক্ষটা বের করো। ডান পক্ষ ছিল s - 1। তাহলে s এর মানটা এখানে বসাও। s এর মান হচ্ছে 2। তাহলে 2 - 1 অর্থাৎ 1। তাহলে এখান থেকে s এর এবং t এর মানগুলো যদি 3 নম্বর সমীকরণে বসানোর পরে দেখা যাচ্ছে যে বাম পক্ষ ডান পক্ষ সমান আসছে না, তাহলে সরলরেখা দুটি পরস্পর ছেদি নয়। তাহলে লিখে দিই, অতএব সরল রেখা দুটি পরস্পর ছেদি নয়। যেহেতু সরলরেখা দুটি পরস্পর ছেদি নয়, তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক কিন্তু এক্ষেত্রে বের করা যাবে না। ঠিক আছে, তাহলে এটি অ্যান্সার। তোমরা একটা কথা এখানে মনে রাখবে, যদি সরলরেখা দুটি পরস্পর ছেদি হতো তাহলে s এবং t এর মানটা তুমি যে কোনো দুটি অবস্থান ভেক্টরে বসালে তুমি তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্কের যে অবস্থান ভেক্টর সেটি পেয়ে যেতে। ঠিক আছে, যদি সরলরেখা দুটি পরস্পর ছেদি হতো তাহলে s এবং t এর মানটা তুমি যে কোনো এই দুটি অবস্থান ভেক্টর যদি বসাতে, তাহলে সেখান থেকে ওই ছেদবিন্দুর অবস্থান ভেক্টরের মানটি পেতে। ঠিক আছে, তো চলো এরপর দেখো 5-এর দাগে যে কোশ্চেনগুলো রয়েছে, নিচের প্রতিক্ষেত্রের প্রদত্ত সরলরেখা দুটি পরস্পর ছেদি কিনা নির্ণয় করতে হবে। এক্ষেত্রে দেখো প্রত্যেকটা অঙ্কতে তোমাদের 2টা করে সরলরেখা দেওয়া আছে, সেই সরলরেখাগুলো পরস্পরকে ছেদ করবে কিনা সেটা তোমাকে যাচাই করতে হবে। তো এরকমই অঙ্ক আমরা অনেকগুলোই করলাম, আশা করি তোমরা এই অঙ্কগুলো প্রত্যেকটা করতে পারবে। তো তোমাদের এগুলো সবগুলো বাড়ি কাজ থাকছে, 5-এর দাগের এই 3টি কোশ্চেন তোমরা বাড়ি দিয়ে করবে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ঠিক আছে।